আমি চলো আজকে আমরা ঘুরতে চলে যাই। আমার বাড়িতে একা থাকতে ভালো লাগছে না। আপু আর দুলাভাইও তো চলে গেছে শপিংয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি একটু পর বের হচ্ছি, তখন তোমাকে নিয়ে যাব। এরপর মুন্নি খুশিতে লাফাতে লাফাতে চলে গেল রেডি হতে। ওদিকে আমিন প্রস্তুত হয়ে গেল। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমিনের একটু সময় প্রয়োজন। সে এখনো পড়াশোনা করছে, তাদের বয়স খুবই কম, তাই তাদের পরিবার কিছুতেই মেনে নিচ্ছে না তাদের বিয়ের ব্যাপারটা। আমিন বড়লোক বাবা মায়ের ছোট ছেলে। বাবা মা ছোটবেলায় মারা গেছে, রেখে গেছেন অনেক সম্পত্তি। সেই সম্পত্তি তার বড় ভাই দেখাশোনা করে। অপরদিকে আমিনদের থেকে একটু পিছিয়ে রয়েছে মুন্নিদের পরিবার। মুন্নিরা 2 বোন আর 1 ভাই। তাদের ভাই থাকে মালয়েশিয়াতে, ওখানে থেকে সে পড়াশোনা করছে। তিন্নির বিয়ে হয়েছে আমিনের বড় ভাই রিমনের সাথে, সেখান থেকেই তাদের পরিচয়। এবং বিয়ের দিন মুন্নিকে দেখেই পছন্দ করে ফেলে আমিন, কিন্তু সেদিন আর বলতে পারেনি মুন্নিকে। এরপর থেকে মুন্নির পেছনে ঘুরেছে অনেক দিন। শেষ পর্যন্ত তার ভালোবাসার কথা যখন মুন্নিকে বলে, তখন মুন্নি কোনো আপত্তি করেনি, সেও স্বাচ্ছন্দ্যে মেনে নিল। রিমা নিজের ভাইয়ের পছন্দকে কোনোদিন অসম্মান করবে না। তার একমাত্র শালীকে সে পছন্দ করেছে, এটা তার জন্য আরও সুখের সংবাদ। কিন্তু রিমন চায় তার ভাই যেন পড়াশোনা করে বাবার ব্যবসার হাল ধরে। সে একা এই ব্যবসা সামলাতে পারছে না। মুন্নির বাবা ছিলেন আমিনদের বাবার ম্যানেজার, সেখান থেকেই তাদের পরিচয়। এবং শেষ পর্যন্ত রিমনের জন্য তিন্নিকে নিয়ে আসা হয়। তাদের সংসার ভালোই কাটছিল, সুখে শান্তিতে তারা দিন যাপন করছিল সবাই। কিন্তু মুন্নির বাবা কিছুটা লোভী প্রকৃতির মানুষ। তিনি তার জামাইকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আমিনকে একদম সহ্য করতে পারেন না। আমিন তখন মুন্নিকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। মুন্নি আমিনকে অনেক বেশি ভালোবাসে। দুজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমিনের ছোটবেলা থেকেই ইচ্ছা সে একজন ডাক্তার হবে। তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সে চায় ক্যান্সার আক্রান্ত মানুষগুলোকে আর না পারুক, একটু সেবা করতে। সেই জন্য সে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রিমন চায় সে যেন তার বাবার ব্যবসার দেখাশোনা করে। এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে অনেক খুনসুটি হয়। ওদিকে রিমন তিন্নিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। 2 বাড়ি তেমন একটা দূরে নয়, 20 মিনিটের রাস্তা। তিন্নি বাহানা করেছে তার বাবা মাকে সে দেখতে চায়, তাই তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। শ্বশুর বাড়িতে পৌঁছতেই তিন্নির বাবা দৌড়ে এসে বলে, আরে জামাই বাবাজি, তোমরা আমাদেরকে না জানিয়ে চলে আসলে। তোমরা যদি জানিয়ে আসতে তাহলে তো একটা ব্যবস্থা করতে পারতাম। আর মুন্নি না সকালে তোমাদের বাসায় গিয়েছিল? হ্যাঁ মুন্নি আমাদের বাসায় গিয়েছে, কিন্তু ওকে আমরা রেখেই চলে এসেছি। ও নাকি আমিনের সাথে কোথায় ঘুরতে যাবে, তাই আমরা ওদেরকে রেখেই শপিংয়ে এসেছিলাম। ভাবলাম আপনাদেরকে একটু দেখে যাই। আর বাবা অফিসে সেই ডিলটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যেটা আমরা দুবাইয়ের লোকটার সাথে করব। হ্যাঁ বাবা, অনেক বড় একটা ডিল ঠিকমতো করতে হবে। এটা করতে পারলে অফিসের অনেক লাভ হবে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এখন তোমরা খাওয়া দাওয়া করো। এই জন্যই তোমাকে নিয়ে কোথাও আসতে চাই না। তুমি আসার পর থেকেই শুরু করে দিয়েছো কাজের কথা। আমরা এখানে এসেছি বাবা মাকে একটু দেখতে, তাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, কিন্তু তুমি এখানে এসে কাজের কথা বলছো। আচ্ছা ঠিক আছে, কাজের কথা বলছি না, এখন চলো খাওয়া দাওয়া করে নেই। এরপর তারা খাওয়া দাওয়া করে রিমন তার শ্বশুরের সাথে অফিসের একটা কাজের বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ করে। আর বের হয়ে তারা সেখান থেকে বাসায় চলে আসতে যাবে, তখন তিন্নিকে তার বাবা কি যেন বলতে ডেকে নিয়ে যায়। হ্যাঁ বাবা বলো। তোকে যে বলেছিলাম একটা কলেজের ব্যাপারে, সেটা কতদূর গিয়েছে? আমি কিন্তু সেটা যে করেই হোক পেতে চাই, না হলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার এতদিনের প্ল্যান, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাবা আমি এটা নিয়ে কাজ করছি, কিন্তু আর একটাবার চিন্তা করে দেখো, ছেলেটা অনেক ছোট আর বাবা মা মারা গেছেন ছোটবেলায়। ছেলেটা কোথায় যাবে যদি এই কাজ করি আমরা? এত দরদি হলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। আগে নিজেদের কথা চিন্তা করতে হয়, পরে মানুষদের নিয়ে। আর মনে রাখবে, এটা আমার কিন্তু একটা স্বপ্ন। আমার স্বপ্ন যদি পূরণ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোকে বিয়ে দিয়েছি এই পরিবারে শুধুমাত্র আমার এই কাজটা করে দেওয়ার জন্য। আচ্ছা বাবা, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তুমি মনে রেখো তুমি কিন্তু আমার স্বামীর কিচ্ছু করতে পারবে না। আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়।
আমিনকে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা আমি করছি। তুই কোনো চিন্তা করবি না, তোর স্বামী আর তোর কোনো ক্ষতি হবে না। তুই শুধু ওই ছেলেটাকে বের করে দে, এরপর আমরা বাবা মেয়ে মিলে ওই বাড়িতে রাজত্ব করব। হা 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 হা। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু তুমি মুন্নিকে সামলাবে, না হলে আবেগের বশে আমার বোনটা কি না কি করে বসে। মুন্নির ব্যাপারে দেখছি কি করা যায়। ওকে কোনো মতেই ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। ওই ছেলেকে আমরা বাড়ি থেকে বের করে দিব, এরপর আমরা সব কিছু দখল করে নেব। যদি ওই ছেলেটা মুন্নির সাথে কোনো সম্পর্ক করার চেষ্টা করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুন্নিকে তুই বুঝাবি, আমি মুন্নিকে আটকে রাখবো। বাবা, এতে করে কিন্তু ঝামেলা হবে। তুমি মুন্নিকে আস্তে আস্তে বোঝাও, না হলে কিন্তু পরে যখন আমরা কোনো কিছু একটা করতে যাব তখন কিন্তু মুন্নি কান্না করবে। ও যে কোনো কিছু করে ফেলতে পারে, তাই মুন্নিকে আগে থেকেই আটকাও। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, মুন্নির ব্যাপারটা আমি দেখতেছি। তোকে যে কাজ দিয়েছি সেটা ঠিকমতো করতে হবে। এটা ঠিকমতো করতে পারলে দেখবি ওই বাড়ি আর ওই অফিস কিভাবে আমাদের দখলে চলে আসে। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি যাচ্ছি। তুমি এই সপ্তাহের ভেতরে সুসংবাদ পেয়ে যাবে। এরপর তিন্নি আর রিমন নিজেদের বাসায় চলে আসে। ওদিকে আমিন আর মুন্নি ঘুরে বেড়াচ্ছে। তারা একটা নদীর ধারে আসে। তখন মুন্নি দৌড়াতে থাকে বালির মধ্যে, আর আমিন তার পিছু পিছু দৌড়াচ্ছে। তখন হঠাৎ করেই মুন্নি পড়ে যেতে নিলে আমিন ধরে ফেলে। মুন্নি তখন বলে, এভাবে সারা জীবন আমাকে ধরে রাখবে তো? কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আমি কিন্তু তুমি চলে গেলে একদম মরে যাব। না পাগলি, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে চলে যাব না। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তুমিও কোনোদিন আমাকে ছেড়ে যেও না। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমার বিরহে আমি পুরো শেষ হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো দিন তোমাকে ছেড়ে চলে যাব না। সারা জীবন তোমার হাতটা এইভাবেই শক্ত করে ধরে রাখবো। তুমি তোমার পরিবারকে বুঝাও। তোমাকে কতবার বললাম আমাকে বিয়ে করতে, কিন্তু তুমি এরকম করছো। কিছুটা অভিমানের সুরে কথাটা বলে মুন্নি। তখন আমিন মুন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, দেখো মুন্নি, আমার এখনও পড়াশোনা অনেক বাকি। আমি এখনও ইন্টার প্রথম বর্ষে পড়ছি। আমার উচিত অনেক বড় হওয়া, কারণ আমার স্বপ্ন আমি একজন ডাক্তার হব। যতদিন না পর্যন্ত আমি ডাক্তার হতে পারছি ততদিন আমি পৃথিবীর কোনো কিছুর চিন্তা করি না। সেখানে তোমাকে আমি কিভাবে বিয়ে করব? এরপর যদি আমার কিছু হয়ে যায়? কথাটা বলতে মুন্নি কান্না করে দেয়। এরপর কান্না করতে করতে বলে, এরকম বাজে কথা জীবনেও মুখে আনবে না। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে সব সময় থাকবো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমিও মরে যাব। হয়েছে, আর কান্না করতে হবে না। এখন চলো বাসায় ফিরে যাই। ভাবি আর ভাইয়া মনে হয় চলে আসছে। এরপর তারা বাসায় ফিরে আসে। মুন্নি আর আমিনকে একসাথে দেখে তিনি কিছুটা রেগে যায়, কিন্তু সেটা আমিনের সামনে প্রকাশ করে না। এরপর যখন আমিন নিজের রুমে চলে যায় তখন তিনি মুন্নিকে ডেকে নিয়ে যায়। নিজের রুমে গিয়ে বলে, এই মুন্নি, তোকে কতদিন বলেছি না, আব্বু না করেছে আমিনের সাথে তুই মিশবি না, তাহলে কেন আমিনের সাথে সবসময় ঘুরে বেড়াস? আমরা না করেছি এটা তুই জানিস না? আপু, আমি আমিনকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি বিয়ে করলে ওকে করব। আমিনও আমাকে অনেক ভালোবাসে, আর দুলাভাইয়ের এতে কোনো আপত্তি নেই। বেশি বড় হয়ে গেছিস, আমার মুখের উপর কথা বলিস তাই না? একদম থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আর একদিন যদি দেখি আমিনের সাথে ঘুরতে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুন্নি সেখান থেকে চলে যায়, আর তিনি সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। এরপর এভাবে 2 দিন কেটে যায়। মুন্নি নিজের বাসায় চলে গেছে, আমি নিজের বাসায়। তিনি তাই নিজের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য একটা বুদ্ধি করে। সে তার পরিবারের সবাইকে ইনভাইট করে রিমন অফিসের কাজের জন্য একটু ব্যস্ত, তাই আমিনকেই সবকিছু দেখতে হচ্ছে। সন্ধ্যাবেলা যখন রিমন ফিরে আসার সময় হয় তখন হঠাৎ করেই তিন্নি তার রুমের মধ্যে কান্না করে ওঠে। আমিন দৌড়ে যায় সেখানে। আমিন গিয়ে দেখে তিন্নি বিছানায় শুয়ে গড়াগড়ি করছে। তখন আমিন পাশে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি? শরীর খারাপ লাগছে নাকি? এরকম কান্না করছো কেন? ভাইয়াকে কি কল করব? তখনই বাইরে গাড়ির আওয়াজ পাওয়া যায়। তিনি ভাবে এটাই মোক্ষম সুযোগ আমিনকে একদম শেষ করে দেওয়ার জন্য। তখন সে আমিনকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিয়ে কান্না করতে থাকে। আমিন তখন কিছু না বুঝে বলে, ভাবি কি করছো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি না একটু আগে কান্না করছিলে অসুস্থতার জন্য?
এখন কেন এভাবে করতেছো? ভাইয়া চলে এসেছে, ভাইয়া এটা দেখলে খারাপ ভাববে। তিনি কোনো কথা না শুনে আমিনকে বিছানায় ফেলে দিয়ে এরপর নিজেই কান্না করতে থাকে। রিমন এদিকে যখন গাড়িটা রেখে বাসায় ঢুকছিল তখন তার রুমের মধ্যে কান্নার আওয়াজ পায়। সে দৌড়ে রুমের কাছাকাছি চলে আসে। অন্যদিকে মুন্নি তার বাবা মাকে নিয়ে রাতের বেলায় আসবে, কারণ তাদেরকে ডিনারের দাওয়াত করা হয়েছে। এই সুযোগটাই তিন্নি নিয়েছে। রিমন তখন নিজের রুমে দৌড়ে এসে দেখে নিজের ভাই আর বিছানায় তার বউ কান্না করছে। তখন তিন্নি রিমনের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, রিমন তুমি এসেছো? দেখো আমিন আমার সাথে খারাপ করার চেষ্টা করছে। আমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, আমি ওর বড় ভাবি, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না, এরকম করছে বারবার। প্লিজ তুমি তোমার ভাইকে বোঝাও। ভাবি, এসব কি বলছো? ভাইয়া, তুমি ভাবির কথা কিছু বিশ্বাস করো না। ভাবি নিজের রুমে কান্না করছিলেন, উনি নাকি অসুস্থ, সেই জন্য আমি দেখতে এসেছিলাম। প্লিজ ভাইয়া, আমার কথা বিশ্বাস করো। রিমন কি করবে কিছুই বুঝতে পারছে না। সে যেন পাথর হয়ে গেছে, তার হাত পা কাঁপতে শুরু করেছে। তখন তিন্নি কান্না করে নিজের হাতটা দেখায়। তার জামার অনেকখানি ছিঁড়ে গেছে টানাটানি করতে গিয়ে। এটা দেখে রিমন রেগে গিয়ে আমিনের কলার চেপে ধরে। আমিন নিজের ভাইয়ের এমন অবস্থান দেখে কান্না করে বলে, প্লিজ ভাইয়া, বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। ভাবি আমাকে ফাঁসাতে চাচ্ছে, আমি ওনাকে দেখতে এসেছিলাম, এর বাইরে কিছুই না। কি বিশ্বাস করব? নিজের চোখে যা দেখেছি তা কিভাবে অবিশ্বাস করব? তুই আমার ভাই হয়ে কিভাবে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? তোকে তো আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু তুই এত বড় একটা কাজ করলি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্লিজ ভাইয়া, বিশ্বাস করো, আমি এরকম কোনো কাজ করিনি, আমাকে এমনি এমনি ফাঁসানো হয়েছে। আমি তোকে কিভাবে বিশ্বাস করব? তোকে তো বিশ্বাস করেইছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাসের কি মূল্য দিলি? আজকে এই অবস্থায় পাওয়াটা কি আমার বিশ্বাসের প্রতিদান? তুমি এখনো দাঁড়িয়ে তোমার ভাইয়ের সাথে গল্প করছো? আমি কতটা কষ্ট পেয়েছি সেটা তুমি জানো? তুমি ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। ওকে চোখের সামনে দেখলেই আমার ওই মুহূর্তের কথা মনে পড়ে যাবে, এরপর আমি যে কোনো কিছু একটা করে ফেলতে পারি। আমিন তখন কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। আর রিমন সেখানে বসে কান্না করতে থাকে। একটু পর তার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসে। তিন্নি তখন তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তার বাবা মা রিমনের কাছে এসে বলে, জামাই বাবা, তোমার ভাই এমন একটা কাজ করবে আমরা কোনোদিনই ভাবিনি, কিন্তু তোমার ভাই যখন এইরকম একটা কাজ করে ফেলেছে তখন তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। যদি তুমি তোমার ভাইয়ের পক্ষ থেকে থাকো, আমরা আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি। আর যদি তোমার ভাইকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমাদের মেয়েকে এইখানে রাখবো। কি বলছেন বাবা? আমি আমার ভাইকে কিভাবে বাড়ি থেকে বের করে দেবো? এটা তো তারও বাড়ি বাবা, তার আর আমার দুজনের নামেই বাড়ি দিয়ে গেছেন। এখন আমি কিভাবে তাকে বাড়ি থেকে বের করে দেবো? ঠিক আছে, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরকম একটা জঘন্য ছেলের বাড়িতে আমি আমার মেয়েকে রাখবো না। না জানি তুমি অফিসে থাকতে আর কোন দিন কী কাজ করে দেয়। আজকে এমন একটা কাজ করলো, কালকে আরও খারাপ কিছু তো করতে পারে। এরকম ছেলেদেরকে আমার একদমই বিশ্বাস নেই। এখন আমি কি করব বাবা? আমার পক্ষে তো আমার ভাইকে বের করে দেওয়া সম্ভব নয়। আমি ওকে অনেক ভালোবাসি। বাবা মা মারা যাওয়ার পর আমি তো ওর সব, কিন্তু এখন যদি ওকে বের করে দিই তাহলে কোথায় যাবে, কি করবে? তুমি কোনো চিন্তা করো না, ওর দেখো আরও কত ব্যবস্থা পড়ে আছে। এরকম ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আমার মেয়ের সাথে এরকম একটা খারাপ কাজ করেছে, আমি বিশ্বাস করতে পারছি না। তোমার ভাই এটা, তুমি কত ভালো মানুষ, আর তোমার ভাই এরকম একটা কাজ করতে পারলো। দুলা ভাই, আমার বিশ্বাস হচ্ছে না আমিন এই কাজ করতে পারে। তোমরা কি নিজের চোখে দেখেছ আমিনকে এই কাজ করতে? রিমন তখন চুপ হয়ে যায়। মুন্নি বুঝতে পারে যে তার বোন যেটা বলছে সেটা সত্যি। মুন্নি তখন কান্না করতে শুরু করে। মুন্নির মা তখন মুন্নির সামনে এসে বলে, এই, তোর লজ্জা করছে না নিজের বোনের জীবন নষ্ট করে দেবে একটা ছেলের জন্য কান্না করতে? তোকে তো এখন নিজের মেয়ে বলতে লজ্জা করছে। চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। আর ভাইজান, আপনি যদি আপনার ভাইকে বের করে দিতে না পারেন তাহলে আমরা বের হয়ে যাচ্ছি। তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, কিন্তু যেদিন তুমি তোমার ভাইকে বের করে দিতে পারবে সেদিন আমাদেরকে ডেকে নিয়ে আসো। এর আগে আমি আমার মেয়েকে নিজের বাসায় নিয়ে যাচ্ছি, এখানে আমার মেয়ে নিরাপদ নয়।
বলেই যখন তিন্নির মা তিন্নিকে নিয়ে বের হতে যাবে তখন রিমন পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, আপনারা যাবেন না, আমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। ঠিক বলেছেন আপনারা, এরকম একটা ছেলেকে বাসায় রাখলে পরিবারের কেউ নিরাপদ নয়। বলেই রিমন তখন আমিনের রুমে যায়। আমিন তখন বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল। রিমন তখন আমিনের গলার চেপে ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর ধাক্কা দিয়ে ফেলে বলে, আজ থেকে তুই আমাদের পরিবারের কেউ না, তুই আমার ভাই না। তোকে আমি এখনই বাড়ি থেকে বের করে দিচ্ছি। আর এই বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি। তোর মতো একটা ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে জীবনেও। আর এই বাড়ির নাম কোনোদিনও পরিচয়ও দিবি না। ভাইয়া প্লিজ এরকম করো না। আমি এখান থেকে কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। আর তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমি বুঝতে পারছি না আমাকে কেন ফাঁসানো হচ্ছে। তোকে ফাঁসানো হচ্ছে তাই না? আমি নিজের চোখে দেখেছি। তা কি আমার কাছে মিথ্যা নাকি? তুই আর কোনোদিন যদি এই বাড়ির ছেলে বলে পরিচয় দিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর এই বাড়ির আশেপাশে যেন তোকে কোনোদিনও না দেখি। এই এলাকায় যেন তোকে না দেখি। এই এলাকায় যদি তোকে দেখি তাহলে আমার মরা মুখ দেখবি তুই। কথাটা রিমন শেষ করতে পারেনি। এর মধ্যেই মুন্নি এসে আমিনের গালে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় দিয়ে কান্না করতে করতে বলে, কি দোষ ছিল আমার? তোকে ভালোবেসেছিলাম তাই না? হাত তো বড় একটা প্রতারণা করতে পারলি আমার সাথে। তোকে তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুই সেই ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুই একটা বাটপার, আমার সাথে বাটপারি করেছিস। এখনই আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলে নিজেও মরে যাব। আমি তখন বুঝতে পারি সে কত বড় একটা ঝামেলায় ফেসে গেছে। তখন সে সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় রাস্তায় কান্না করতে করতে ঘুরতে থাকে। সে এখন কোথায় যাবে, কি করবে কিছুই বুঝিয়ে উঠতে পারছে না। রাত তখন 12টা। চারপাশটা কেমন জানি নিরিবিলি, কোথাও কোনো জায়গায় মানুষ নেই। সে একটা জঙ্গলের পাশে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন হঠাৎ করেই ভেতরে একটা মেয়ের চিৎকার সে শুনতে পারে। প্রথমে ভাবে সে যাবে না, এরপর মনে মনে ভাবে, আমার এই জীবন রেখে আর কি লাভ? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। এখন যদি আমার এই জীবন দিয়ে কারোর জীবন বাঁচাতে পারি তাহলে কতই কি। এই ভেবে আমিন তখন জঙ্গলের ভেতর গিয়ে দেখে 2টা ছেলে মিলে একটা মেয়েকে জবরদস্তি করার চেষ্টা করছে। আমিন তখন একটা লাঠি নিয়ে ছেলেগুলোর দিকে দৌড়ে এগিয়ে যায়। ছেলেগুলো তখন আমিনকে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমিন তখন মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে, ভয় পেও না বোন, আমি আছি, তোমার কিছু হতে দেব না। তোমার কি হয়েছে? তুমি এখানে আসলে কি করে? মেয়েটা এতটা ভয় পেয়েছিল যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তখন আমিন তাকে ধরে নিয়ে জঙ্গলের বাইরে একটা ছাউনিতে এনে বসায়। মেয়েটা তখন আস্তে আস্তে বলতে শুরু করে, আমার বাড়ি এই এলাকায় নয়, আমাকে এরা ধরে নিয়ে এসেছে। আমি যখন স্কুল থেকে ফিরতেছিলাম তখন হঠাৎ করে এই ছেলেগুলো এসে আমাকে ধরে নিয়ে আসে। পরিবারে আমার শুধুমাত্র মা আছে, কেউ নেই। আমি অনেকদিন আম্মুকে বলেছিলাম এদের ব্যাপারে, কিন্তু আম্মু কিছুই করতে পারছে না। আম্মু ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকেন। আচ্ছা বুঝতে পারছি, তুমি কোনো ভয় পেও না। ওই ছেলেগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুমি বাসায় যাবে কি করে? তোমার বাসার ঠিকানা কি তুমি বলতে পারবে? তাহলে আমি তোমাকে বাসায় নিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আমি বলতে পারবো। প্লিজ আমাকে বাসে দিয়ে আসুন। আমি এখানে চলে এসেছি। আমার মা হয়তো কান্না করছেন, উনি তো অনেক টেনশন করতেছেন। আমি তখন মেয়েটাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মেয়েটা তখন অনেক আতঙ্কিত ছিল। আমি তখন মেয়েটাকে শান্ত করার চেষ্টা করে। প্রায় 2 ঘন্টা চলার পর তারা মেয়েটার বাসায় এসে পৌঁছায়। মেয়েটা অনেক বড়লোক পরিবারের মেয়ে। হয়তো এই কারণেই ছেলেগুলো ওকে নিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আমি তখন বাড়ির দরজায় নক করে। একটা ভদ্রমহিলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে মেয়েটাকে দেখে সে কান্না করে জড়িয়ে ধরে। মেয়েটা তখন তার মাকে পেয়ে কান্না করতে করতে বলে, মা, ওই ছেলেগুলো আমাকে ধরে নিয়ে গিয়েছিলেন। আমাকে ওরা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। বলতে বলতে মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখন আমিন বলে, আপাতত ওকে একটু বিশ্রামে রাখুন, ও অনেক ভয় পেয়েছে, সেজন্য কোনো কথা বলতে পারছে না। এখন ওকে প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না। কে তুমি বাবা? আম্মু, ভাইয়া আমাকে বাঁচিয়েছেন ওই ছেলেগুলোর হাত থেকে। ওই ছেলেগুলো রাতের বেলা আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আমার সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। তখন এই ভাইয়া কোথা থেকে এসে আমাকে বাঁচিয়েছেন। তিহার মা তখন তিহাকে তার রুমের মধ্যে নিয়ে নিচে আসেন। নিচে এসে আমিনের সামনে দাঁড়িয়ে কান্না করে বলেন, আমি তোমাকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না।
তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। তোমার নাম কি? জি, আমার নাম আমিন। আর এটার জন্য এত ধন্যবাদ দিতে হবে না, কারণ এটা আমার নৈতিক দায়িত্ব। যে কেউ এই অবস্থায় দেখলে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করত, আমিও সেটাই করেছি। তাই এসব নিয়ে টেনশন করবেন না, নিজের মেয়েকে একটু দেখে রাখবেন। আমি চেষ্টা করব আমার মেয়েটাকে আর কোনো দিন যেন কোনো ক্ষতি না হয় এই ব্যবস্থা করার। কিন্তু বাবা, তোমার বাসায় কোথায়? আমি তখন কি যে বলবে, তার ভাই বলে দিয়েছে সে যেন তার বাড়ির কোনো পরিচয়ে আর বেঁচে না থাকে। তখন আমিন সেই ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলে তার সব ঘটনা। তিনি তখন আমিনের এসব ঘটনা শুনে আমিনকে বলেন, বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলে হয়ে সারা জীবন এই বাড়িতে থাকতে পারো। আমার কোনো ছেলে নেই। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি এই পরিবারটা দেখাশোনা করতেছি। একজন ছেলে হলে খুব ভালো হয়। তুমি প্লিজ আমার ছেলে হয়ে এই বাড়িতে থাকো, আর আমার মেয়েটাকেও দেখে রাখবে। ওকে তুমি নিজের বোনের মতো রাখবে, প্লিজ বাবা। না আন্টি, এটা কি করে হয়? আমি কি করে আপনাদের বাসায় থাকতে পারি? প্লিজ আমাকে এই অনুরোধ করবেন না। বাবা, আমাকে তুমি তোমার মায়ের মতো দেখো। তোমার মা বললে কি তুমি না করতে পারতে? আমি তোমাকে নিজের ছেলের মতো রাখবো, কোনোদিন কষ্ট দিব না। প্লিজ বাবা, এখানে থেকে যাও। মায়ের কথা শুনে আমিন কান্না করে সেই ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে। তিনিও আমিনকে নিজের ছেলের মতো আগলে রাখেন। আমিন তখন আস্তে আস্তে সেই বাড়িতে অভ্যস্ত হতে থাকে। প্রায় 1 মাস যাওয়ার পর নাজমা বেগম এসে আমিনের সামনে দাঁড়িয়ে বলেন, বাবা, এভাবে তো বাড়িতে বসে থাকলে হবে না। তোমাকে এখন পড়াশোনা করতে হবে। তোমার ইচ্ছা কি? তুমি কি হতে চাও? আম্মু, আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি একজন ডাক্তার হব। আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেই থেকে আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হব এবং মানুষের সেবা করব, যাতে মানুষগুলো একটু মৃত্যুর আগে শান্তিতে থাকতে পারে পৃথিবীতে। এটা তো খুব ভালো কথা। তুমি কাল থেকে কলেজে যাবে। তোমার কলেজ আর তিহা স্কুল পাশাপাশি। তুমি তিহাকে নিয়ে স্কুলে দিয়ে কলেজে চলে যেও। আমি তোমাকে কলেজে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। বলে নাজমা বেগম সেখান থেকে চলে গেলেন। নাজমা বেগম নিজের স্বামীর ব্যবসা দেখাশোনা করেন, বলতে নিজের বাসায় বসেই সবকিছু দেখাশোনা করেন। তার স্বামী অনেক বড় লোক ছিলেন, অনেক টাকা পয়সা রেখে গিয়েছেন। এরপর থেকে নাজমা বেগম সবকিছু দেখাশোনা করেন, তার ম্যানেজার অফিসে সবকিছু কন্ট্রোল করেন। এরপর রাতের বেলায় এসে নাজমা বেগমের কাছে সব হিসাব দিয়ে যান। এরপর আমিন পরের দিন থেকে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। এমনভাবে পড়াশোনা করে যেন পড়াশোনাই জীবনের সবকিছু। তার সবকিছুই রেখে পৃথিবীর সব মায়া ত্যাগ করে সে পড়াশোনার পেছনে নিজের জীবনকে বিসর্জন দিতে শুরু করে। শিক্ষাও তাকে ব্যর্থ করেনি। প্রায় 7 বছর পেরিয়ে গেছে। সে তার পরিবারের থেকে দূরে চলে এসেছে। পরিবারের কথা এখন তার একদম মনেই পড়ে না। কেন মনে পড়বে? ওই পরিবারের মানুষগুলো তাকে এত অপমান, এত অত্যাচার করে বাড়িতে বের করে দিয়েছিল। আবার কি সেই বাড়িতে সে ফিরে যাবে? আজ আমিন ডাক্তারি পাশ করে একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে কাজ শুরু করবে। সেই জন্য নাজমা বেগম এসে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আজকে আমার ছেলে ডক্টর হয়ে গেছে। আমার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না বাবা। কিন্তু এখন তো আর একটা কাজ করতে হবে। কি কাজ আম্মু? হ্যাঁ, আমি অনেকদিন থেকে স্বপ্ন দেখছিলাম তোমার বিয়ে দিব বাবা। এখন তো তুমি ডাক্তার হয়ে গেছো। এতদিন তোমার কেন চাকরি ছিল না? তুমি একজন ছাত্র ছিলে, সেই জন্য তোমাকে এই কথাটা বলতে পারিনি। আমার এত বয়স হয়েছে, আর তিহারও বিয়ের সময় হয়ে এসেছে। ওকে আমরা বিয়ে দিয়ে দিব কয়েকদিন পর। এরপর এই বুড়িটা কে কে দেখবে? আরে আম্মু, তুমি কি বলো? তুমি বুড়ি কোন দিন হলে? তুমি এখনো আমার স্ট্রং মম। কিন্তু তুমি যখন বলছো আমার বিয়ের কথা, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে তো কিছুদিন টাইম দিতে হবে। আমি আজ সবে মাত্র ডাক্তার হিসাবে কাজ শুরু করতেছি। কয়েকদিন যাক, এরপর থেকে আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তিহা তখন তার ভাইয়ের সামনে এসে বলে, ভাইয়া, আজকে তোকে একদম হিরোর মতো লাগতেছে। ভাবি যদি দেখতো এটা তাহলে নিশ্চয়ই পাগল হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভাবিকে আমরা সেটাই চিনি না, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। একদম পাকনামি করার চেষ্টা করবি না। এখন যা, গিয়ে পড়তে বস। বলে আমিন বাসা থেকে বেরিয়ে চেম্বারের উদ্দেশ্যে রওনা দেয়। সে একটা হসপিটালে ডিউটি করবে। হসপিটালটা সরকারি। আমিন তখন সেখানে চলে আসে। এরপরে এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে যায়। তখন আমিনের মা কিছুতেই শান্ত হতে পারছে না। সে যে করেই হোক আমিনের বিয়ে দেবে। আজকে সকাল থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। মেয়ে দেখতে যাবে আমিনের মা। তখন আমিনের সামনে এসে একটা ফটো এগিয়ে দিয়ে বলে, এই নাম বাবা, এই হচ্ছে সেই মেয়ে যাকে আমরা দেখতে চাচ্ছি। তোমার পছন্দ হলেই আমরা দেখতে যাব।
তুমি কোনো চিন্তা করো না, তোমার অপছন্দের কাউকেই আমরা নিজেদের ঘরে নিয়ে আসবো না। আমি তখন ফটোটা হাতে নিয়ে যখনই ফটোটার দিকে তাকাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি অসম্ভব সুন্দর মেয়েটা। আমি তখন এক দৃষ্টে তাকিয়ে আছে। তিহা তখন বলে, হয়েছে আম্মু, চলো পারলে এখনই বউ করে নিয়ে আসি। আমি কিছুটা লজ্জা পেয়ে যাই। এরপর নিজের রুমে যায়। যে মেয়েটাকে দেখতে যাচ্ছে তার নাম ইসরাত। আমি নিজের রুমে এসে মেয়েটার কথা চিন্তা করতে থাকি। তখন তার মা এসে সেই মেয়েটার নাম্বার দিয়ে যায়। ওদিকে ইসরাত, আমার অমতে বাবা বিয়ে ঠিক করেন। সবে মাস্টার শেষ করেছি, আমি চাই ভালো চাকরি করতে, তাই একের পর এক জব ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাই আমার এইটুকু পড়ার সৌভাগ্য হয়েছে। বাবা গতকাল রাতে এসে বলল, দেখ তো মা ইসরাত, ছেলেটা কেমন? আমি ধরপড়িয়ে শোয়া থেকে উঠে ছবিটা হাতে নিই, কিন্তু এইটুকু দেখতে ইচ্ছে হচ্ছে না। ছবিটা দেখব কি দেখব না কনফিউশনে পড়ে গেলাম। বাবা আবার তাড়া দিলেন যেন ছবিটা দেখি। আমি না চাইতেও ছবিটা দেখতে বাধ্য হই। ছেলে দেখতে ভালোই, কিন্তু এই বিয়েতে আমার মত নেই। আমি ছবিটা বাবার দিকে এগিয়ে দিই। বাবা আমার জবাবের আশায় ঠায় দাঁড়িয়ে আছে। চুপ করে আছে দেখে বাবা বলেন, কে রে, কিছু তো বল, ছেলেটা দেখতে কেমন? আমদামতা করে বলল, হ্যাঁ ভালো। বাবা, আমি একটা কথা বলতে চাই তোমাকে। বাবা ইসরাতকে থামিয়ে দিয়ে বললেন, মা, আমি জানি তুই কি বলতে চাস। তুই তো কোনোদিনই আমার কথার অবাধ্য হসনি, আর আজও আমার কথা মেনে নে। আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতির কারণ হব না। কিন্তু বাবা, আমি যে... কোনো কিন্তু নয় ইসরাত, তুই যাকে ভালোবাসিস সে ছেলেটা মোটেও ভালো নয়। এলাকায় মাস্তানি করে বেড়ায়, বড়দের সম্মান করে না, অনেক অগোছালো ছেলেটা। তোর জন্য যাকে আমি পছন্দ করেছি সে একজন ডাক্তার, যথেষ্ট ভালো, আর ফ্যামিলিতেও শুধু তার মা আর একটা বোন আছে। তুই অনেক সুখী হবি। মা, তুই আমার প্রস্তাবটা ফিরিয়ে দিস না, না হয় আমার আর বাঁচার ইচ্ছে থাকবে না। তুই কি চাস আমার মাথা হেঁটে হয়ে যাক ওদের সামনে? আমি কি জবাব দিব মাথায় আসছে না। একদিকে আমার ভালোবাসার মানুষ, অন্যদিকে বাবা। ছোটবেলা থেকেই বাবা আমাকে মানুষ করেছে। আমার যখন 7 বছর বয়স তখন মা হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর বাবা আর বিয়ে করেনি। যদিও আমার নানা নানুরা বিয়ের জন্য বাবাকে চাপ দিয়েছিল, তাও বাবা আমার সুখের আশায় বিয়ে করেনি। কখনো মায়ের অভাবটা আমাকে বুঝতে দেয়নি। বাবা ভারাক্রান্ত মুখে চলে যেতেই আমি ফোন নিয়ে রাশেদকে ফোন দিই। কল রিসিভ করলে আমার বিয়ের কথা ওকে জানাই। রাশেদ শুধু একটা কথাই বলেছিল, ইসরাত, তুমি বিয়ে করে নিও, আমি এখনো চাকরি জোগাড় করতে পারিনি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি কান্নায় ভেঙে পড়ি। এইটাই কি আমার রাশেদ, যে সব সময় বলতো আমাকে বিয়ে করবে সে, আমাকে ঘিরেই তার জীবন, আর এখন এখন বলছে আমাকে বিয়ে করে নিতে? কি করব ভেবে পাচ্ছিলাম না। আবারও ফোন দেই রাশেদের নাম্বারে, কিন্তু ফোন বন্ধ। বাবা ডেকে বলেন, ইসরাত, আর সময় নষ্ট করিস না। রাশেদ তোকে কখনোই ভালোবাসেনি। ওর মতো বেকার ছেলের সাথে কি করে তুই? যাই হোক, বাদ দে। কাল তোরই থাকিস, আমিনের মা আর বোন তোকে দেখতে আসবে। এই কথা বলেই বাবা আমার রুম থেকে বেরিয়ে গেলেন। আমি বারবার ফোন করে যাচ্ছি রাশেদকে, কিন্তু রাশেদের ফোন আগের মতোই বন্ধ। ওর কোনো বন্ধুর নাম্বারও নেই আমার কাছে যে একটু খবর নিব। রাশেদের সাথে ভার্সিটিতে পরিচয়, ক্যাম্পাসের বাইরে। রাশেদ কয়েকজন ছেলেকে র্যাগিং করছিল। আমি ওর পাশ দিয়ে যেতেই রাশেদ আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমি সেই দিকে কর্ণপাত না করে আমার বান্ধবী রিমাকে বললাম, আই রিমা, এই বকাটেটা কে রে? রিমা অবাক হয়ে বলল, কি, তুই ওকে চিনিস না? ও হচ্ছে এই এলাকার টপ মস্তান। নিজে তো পড়াশোনা করবেই না, আর এই ক্লাসে এসে সবাইকে ডিস্টার্ব করে, এমনকি টিচারদেরকেও ছাড়ে না। এই কথা শোনার পর রাশেদের উপর অনেক রাগ আর ঘৃণা জমতে থাকে আমার। প্রায় ক্যাম্পাসে আমাদের দেখা হতো, 2-1 বার চোখাচোখিও হতো। এক পর্যায়ে বুঝতে পারি রাশেদ আমাকে পছন্দ করে। আমার জন্য সে এলাকার মাস্তানি করা ছেড়ে দিয়েছে, আর কখনো এসব করবে না বলে আমাকে কথা দেয়। আমি কয়েকদিন সময় নেই, বুঝতে পারলাম আমিও রাশেদের প্রতি দুর্বল, তাই আর না করতে পারিনি। রাজি হয়ে যাই রাশেদের প্রস্তাবে। ভালোই চলছিল আমাদের সম্পর্কটা। প্রায়
আমি রাশেদকে উপহার দিতাম, এমনকি রেস্টুরেন্টও নিয়ে যেতাম। প্রায় রাশেদও আমার কাছ থেকে বিভিন্ন প্রয়োজনে টাকা চাইতো। বিনা কথায় আমি টাকাটা দিয়ে দিতাম। কোনোদিন জানতেও চাইতাম না এত টাকা কি করে রাশেদ। আমাকে পায়ের নুপুর ছাড়া আর তেমন কিছু দেয়নি, আর আমিও এসব নিয়ে কখনো আফসোস করিনি। বাবার ডাকে আমার ঘুর কাটে। আমি এতক্ষণ আমাদের সম্পর্কের কথা ভাবছিলাম। খেতে ডেকেছে বাবা। কোন সময় যেন আমার ফুফুও চলে এসেছে, অথচ আমি রাশেদের চিন্তায় এতই বিভোর ছিলাম জানতেও পারিনি ফুফু এসেছে। কাল ছেলেপক্ষ দেখতে আসবে, তাই ফুফু চলে এসেছে। বাবা এসে বললেন, ইসরাত তাড়াতাড়ি আয়, তোর ফুফু এসেছে, খেতে ডাকছে। খাবার টেবিলে বসতেই ফুফু বললেন, ভাইয়া, ছেলেটাকে আমাদের ইসরাতের সাথে ভালো মানাবে। তোমার পছন্দ আছে বলতে হয়। আমার এমনিতে মন মেজাজ ভালো নেই, তার মধ্যে ফুফু এইসব শুরু করলেন। আমি হাসি মুখে কোনোভাবে খাবার টেবিল ছেড়ে উঠে আসি। রুমে ঢুকে আবারও ফোন দেওয়ার চেষ্টা করি রাশেদের নাম্বারে। ফোন এখনো বন্ধ। রাত প্রায় 12টা। রুমের মধ্যে পায়চারি করছি, খুব অস্থির লাগছে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি দ্রুত কল রিসিভ করতে ওপাশ থেকে আসসালামু আলাইকুম। বিরক্ত কণ্ঠে সালামের জবাব দিলাম। চিনতে পারছেন না তাই তো? আমি আমিন। কাল আপনাকে দেখতে যাওয়ার কথা। তো মানে আমি চাচ্ছি আমাদের দেখাটা বিয়ের দিনই হোক। আমি বললাম, আপনি যা ইচ্ছা তাই করুন, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ফোন রাখলাম আমি। এরপর আর ওই নাম্বার থেকে কল আসেনি। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। যে ছেলেটা সারাদিন ফোনে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ তার কাছে আমি অপরিচিত। ফজরের আজান হচ্ছে। উজু করে নামাজ পড়ে নিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই সেই নাম্বার থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করতে না চাইলেও রিসিভ করলাম। ওপাশ থেকে, আসসালামু আলাইকুম, নামাজ পড়েছেন? আমি বিরক্ত ভরা কণ্ঠে সালামের জবাব দিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েছি। ওপাশ থেকে আমিন বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। আচ্ছা তাহলে রাখছি এখন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফোনটা হাত থেকে রেখে দিয়েই ঘুমিয়ে পড়লাম। ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম। ভার্সিটিতে যাব, যদিও ক্যাম্পাসে কাজ নেই। রাশেদের খোঁজ করতেই যাব, কিন্তু বাসায় ফুপি আছে। কি বলে বের হব বুঝতেই পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। আরামের শব্দে ঘুম ভেঙে গেছে আমার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। ফুপি আমার রুমে এসে হাজির। মহা মুশকিলে পড়লাম। এসে এক গাদা প্রশ্ন ছুড়ে দিলেন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি। উফ, অসহ্য লাগছে। তারপরও মাথা ঠান্ডা রেখে জবাব দিলাম, আমার ফ্রেন্ড সাদিয়ার বাসা যাব। এবার শান্তি তুমি? অনেকদিন দেখা হয়নি, তাই দেখা করতে যাচ্ছি। আশা করি আমাকে আটকাবে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। উফ, কে এলো এই সময়? ফুপি দৌড়ে গেলেন দরজা খুলতে। দরজা খুলেই বলতে লাগলেন, আরে আপনারা এই সময়? আসার আগে ফোন করে দিতেন, তাহলে কিছু ব্যবস্থা করতে পারতাম। আরে কি যে বলেন না, আমরা কি পর নাকি? আমরা আজ বাদে কাল আপনাদের আপন মানুষ হতে চলেছি। তা আপনাদের মেয়ে কোথায়? ভিতরে আছে, আপনারা বসুন, আমি তাকে নিয়ে আসছি। আমার আর বুঝতে বাকি রইল না কারা এসেছে। মাথা প্রচুর পরিমাণে গরম হচ্ছে আমার। এই সময়ে তাদের আসতে হলো? এদের তো বিকেলে আসার কথা ছিল। ফুপি রুমে এসেই বললেন, ইসরাত, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি কপাল কুঁচকে ঠায় দাঁড়িয়ে আছি। ফুপি আমার এভাবে দাঁড়িয়ে থাকা দেখে তাড়া দিলেন। এই যে কি বলছি শুনছো না? যখন ফুপি রেগে যায় তখন আমাকে তুমি করে বলে। আমি গায়ের বোরকা আর হিজাব খুলে ফুপির সামনে এসে রাগী কণ্ঠে বললাম, এখন হুট করেই কি তৈরি হওয়া যায় নাকি? আমি যা ড্রেস পরে আছি সেই ড্রেস পরেই ওদের সামনে যাব। ওরা আমাকে এইভাবে পছন্দ করলে করবে, আর না করলে নাই। এবার ফুপি আমার গালে ঠাস করে চড় মেরে দিলেন। আমি গালে হাত দিয়ে কান্না করছি। ফুপি ধমক দিয়ে বললেন, আমি ওদের সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি একটা শাড়ি দিচ্ছি, সেটা পরে তাড়াতাড়ি চলে এসো। আমার হাতে ফুপি শাড়ি দিয়ে চলে গেলেন। কি মুশকিল, আমি তো শাড়ি পরতেই পারি না, এখন কিভাবে পরবো? আমি শাড়ি হাতে নিয়ে বিছানায় বসে রইলাম। 10 মিনিট পর ফুপি এসে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে রইলেন। আমি ফুপির দিকে তাকাতেই ফুপি বলে উঠল, শাড়ি পরতে পারিস না বলতেই পারতি। নে, সোজা হয়ে দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। ফুপি শাড়ি পরিয়ে দিয়ে বললেন,
এবার চোখে কাজল আর হালকা লিপস্টিক দে। তখনই পেছন থেকে আমিনের বোন টিহা বলে উঠল, আমার ভাবি তো মাশাল্লাহ এমনিতেই সুন্দর, এত সাজতে হবে না ভাবি। এসো এসো তো আমার সাথে। টিহা আমাকে টানতে টানতে বসার রুমে নিয়ে গেল। আমার হবু শাশুড়ি বললেন, মাশাল্লাহ, আমার বৌমা তো চাঁদের মতো মিষ্টি দেখতে। এসো আমার কাছে এসে বসো। আমি না চাইতেও তার কাছে গিয়ে বললাম। আমার হাত ধরে একটা আংটি পরিয়ে দিলেন আর মুস্কি হেসে বললেন, এই মেয়েকেই আমার ছেলের বউ করে নিলাম। মিষ্টি মেয়েটাকে আর এখানে রাখতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এক্ষুনি নিয়ে যায়। কিন্তু সমাজেরও কিছু নিয়ম কানুন আছে, আর ইসলামিক নিয়ম কানুনও তো মানতে হবে, তাই না? এরই মধ্যে ফুপি 4 কাপ চা বিস্কুট নিয়ে আসলেন। ফুপির রান্নার হাত মাশাল্লাহ, কিভাবে যে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এত সুস্বাদু খাবার বানিয়ে ফেলেন আল্লাহই ভালো জানেন। খেতে না চাইলেও ওদের সামনে খেতে হলো। আমার হবু শাশুড়ি বলে উঠলেন, তাহলে বেয়ান, এবার বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। আমার তো আর তহস হয়েছে না, আমি চাই 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা হোক। কি বলেন? আমার ফুপি একবার আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, বিয়ান তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আরও কিছুদিন সময় দিলে ভালোভাবে আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারতাম। আমার হবু শাশুড়ি বলে উঠলেন, আরে বিয়ান, আমরা তো আপনাদের কাছে গয়না জিনিসপত্র চাচ্ছি না যে ঢাকঢোল পিটিয়ে দিতে হবে। আমরা শুধু আপনার মেয়েকে চাই। তাহলে আজ রাতে আমরা জানিয়ে দেব। আপনারা বসুন, আমি দুপুরে খাবারের ব্যবস্থা করছি। আর ইসরাত, এদিকে আয় তো। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। এতক্ষণ ধরে শাড়ি পরে কেউ বসে থাকতে পারে? উফ, অসহ্য। সোফা থেকে উঠতে যাব, এই সময় বাবা আসলেন। কে রে মা, শাড়ি পরতে বেশি কষ্ট বুঝি? তখন আমার হবু শাশুড়ি বললেন, ওকে শাড়ি পরতে হবে না বেয়াই মশাই, ও যেসব ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে সেই সব ড্রেসই পরবে। আপনি এসেছেন ভালোই হলো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি তাহলে। আমি চাই আগামী সপ্তাহে বিয়েটা হোক। বাবা নির্লিপ্ত গলায় জবাব দিলেন, আপনাদের মর্জি। আমার মেয়েটাকে আপনারা বউ করে নিচ্ছেন, এটাই আমার সৌভাগ্য। তবে এই মামরা মেয়েটাকে একটু দেখে রাখবেন। মেয়েটা তেমন কাজও করতে পারে না, আপনি শিখিয়ে দিলেই ও কষ্ট করে শিখে নেবে। আরে কি বলছেন বেয়াই, আমরা কি কাজের বুয়া নিয়ে যাচ্ছি? আপনার মেয়ে মানেই আমার মেয়ে, বাসার কাজের লোকের অভাব নেই, সেখানে ওকে দিয়ে কাজ করাবো কি করে ভাবলেন? আমি আসলে এতটাই মুগ্ধ আমার হবু শাশুড়ির ব্যবহারে ইচ্ছে করে জড়িয়ে ধরি। কিন্তু আমার মনটা যে রাশেদের কাছে পড়ে আছে। আর আজ বাসা থেকে বের হতে পারবো না। কিভাবে খোঁজ পাবো রাশেদের? বাবা আমাকে ডেকে বললেন, মা যাও, ফুফুর কাজে সাহায্য করো। আমি শাড়ি পরে কিচেনে ঢুকলাম। ফুপি বললেন, এক কাজ কর, শাড়ি চেঞ্জ করে আয়। আমি ফুপির কথায় শাড়ি চেঞ্জ করে নতুন ড্রেস পরলাম। ফুপির হাতে হাতে সাহায্য করলাম। এইবার ফুপি বললেন, তুই এখন সব খাবার সার্ভ করবি। কয়দিন পর তো ওই বাড়িতেই করতে হবে সব কিছু, তাই এখন থেকেই সব কিছু প্র্যাকটিস করে নে। মনে মনে রাগ হলো, রাগ দেখালাম না। খাবার সব টেবিলে যতটুকু পেরেছি সাজিয়েছি। আমি আমার হবু শাশুড়ির পাশে দাঁড়িয়ে খাবার বেড়ে দিচ্ছি। আমাকে কাছে টেনে নিয়ে বললেন, হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ছে। আমার মা থাকলো হয়তো এরকম আদর করে খাওয়াতো। বিকেলে আমার ননদ আর হবু শাশুড়িকে বিদায় দিয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড রকমের মন খারাপ হয়ে গেছে। বাবা এসে বললেন, মারে, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু আমি তোর ভালো চাই। কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না। তোর মা মারা যাওয়ার পর আমি তোর জন্যই বিয়ে করিনি। যদি তোর সৎ মা তোকে ভালো না বাসে, তখন নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি যদি তোর জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারি, তাহলে তুই কেন পারতি না বল? বাবার কথায় হাউমাউ করে খেতে উঠি আমি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রাতে ফুফি সহ খেতে বসেছি। ফুফি বললেন, এই 1 সপ্তাহ তুই বাড়ির বাইরে যাবি না, আর কাল মিলি আসবে, ওকে সাথে নিয়ে আমরা কাল সকালে বিয়ে শপিং করতে যাব। অর্ধেক খাবার রেখেই হাত ধুয়ে রুমে চলে এসেছি। কিছু ভালো লাগছে না। যাকে ভালোবাসলাম তাকে পাবো না ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল। ফোন হাতে নিয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় মিলি মেসেজ দিল, কি রে আপু, তোর তো কাল বিয়ে শপিং করতে যাওয়ার কথা,
কেমন ফিলিংস হচ্ছে তোর? মিলি আমার থেকে 2 বছরের ছোট। ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাই তুই করে কথা বলে আমার সাথে। আমি মিলির মেসেজে সিন না করে ডাটা অফ করে শুয়ে পড়লাম। সকাল 8টায় মিলির ডাকে ঘুম ভাঙে আমার। এই আপি ওঠ, শপিংয়ে যাব, তাড়াতাড়ি ওঠ। বিরক্ত ভরা কণ্ঠ নিয়ে ধমক দিলাম। আই যা তো, বিরক্ত করিস না, ঘুমাতে দে। তখনই ফুপি ধমক দিয়ে বললেন, 8টা বাজে, আর কত ঘুমাবি? এরকম চলতে থাকলে কিভাবে তুই শ্বশুর বাড়িতে থাকবি কি করে? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, শপিংয়ে যেতে হবে, কত কাজ পড়ে আছে আমাদের। রাগে মাথা ফেটে যাচ্ছে, একটু শান্তি মতো ঘুমাতেও দিবে না দেখছি। রাগ কন্ট্রোল করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা ছেড়ে রুমে যেতেই দেখি মিলি মধুর সুরে কার সাথে যেন কথা বলছে। আমার অবস্থা টের পেয়ে মিলি ফোন রেখে দেয়, মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে চলে যায়। আমি আর সেদিকে নজর দিলাম না। রুমে ঢুকে ফোন হাতে নিয়ে রাশেদের নাম্বারে ফোন দিলাম, কিন্তু এখনো ফোন বন্ধ। হঠাৎ ফুপি ডাক দিলেন। ফুপি তৈরি হয়ে নিতে বললেন, শপিংয়ে যেতে হবে। অইচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিলাম। আমি আর মিলি আগে গাড়িতে গিয়ে বসলাম। এই ফাঁকে মিলিকে জিজ্ঞাসা করলাম, ছেলেটা কে রে? আমার কাছে তো কখনোই কিছু লুকাস না। মিলি হেসে জবাব দিল, সরি আপি, আসলে তোমাকে বলবো ভেবেছিলাম, ওর নাম মেহেদি। কি করে ছেলেটা? আর ছবি আছে? আপি, ওর নিজের ব্যবসা আছে, এই নাও ছবি। আমি মিলির ফোনের স্ক্রিনের দিকে তাকাতে থ বনে যাই। এই তো রাশেদ। তাহলে রাশেদ আমাকে কখনোই ভালোবাসেনি, এইভাবে আমাকে ধোকা দিতে পারলো? কিছুটা রাগ আর চোখে পানি নিয়ন্ত্রণ করে বললাম, কিভাবে পরিচয় তোদের? মিলি হাস্য মুখে জবাব দিল, এফবিতে পরিচয়। ছেলেটা অনেক ভালো, জানিস আপু? মেহেদি আমার জন্য এতটাই পাগল যে মাঝে মধ্যে বিজনেস ফেলে আমার কাছে চলে আসে। আমি আর কিছু বললাম না। নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই আমার করার নেই। সিদ্ধান্ত নিলাম, বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নেব। শপিং মলে গিয়েছি ঠিকই, কিন্তু সবকিছু মিলির পছন্দেই কিনেছি। শপিং সেরে এসে বাসায় গা এলিয়ে দিলাম বিছানায়। কিছু ভালো লাগছে না। কোথাও ঘুরতে পারলে ভালো লাগতো, কিন্তু ফুপির নির্দেশ কোথাও যাওয়া যাবে না। রুমে এসে মিলি আমার কান ঝালাপালা করে দিচ্ছে। কি এত কথা বলে এরা? কই, আমার সাথে তো এত কথা বলতো না। ইচ্ছে করছে খুন করে দেয় মিলিকে, কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। রাশেদি মিলির মতো সরল সোজা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে। আমিনের যেন দিন কাটছে না। সে প্রতিদিন ইসরাতকে নিয়ে স্বপ্ন দেখছে। ইসরাতের ফটোর দিকে রাতের পর রাত তাকিয়ে থাকে। অসম্ভব মায়াই পড়ে গেছে মেয়েটার। কিন্তু ইসরাত এরকম করে কেন, সে এটাই বুঝতে পারছে না। ঘরের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছি, অসহ্য লাগছে। আর 2 দিন পর বিয়ে। ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব শেষ হয়। 2 দিন ধরে মিলির হাব ভাব ঠিক লাগছে না। একটু সময় পাচ্ছি না যে কথা বলবো। রাতে 11টায় ফ্রি হলাম। রুমে এসে দেখি মিলি মনমরা হয়ে আছে। ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল। কান্নার কারণ জিজ্ঞাসা করতে ফুপিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ পর শান্ত হয়ে বলল, আপি, মেহেদি আমার ফোন তুলছে না, বলছে ব্রেকআপ। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, ব্রেকআপের জন্য এত কান্না করতে হয় নাকি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো তোর জন্য উত্তম কিছু অপেক্ষা করে। এবার আরো জোরে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলছে, আপি, কাল আমাকে হঠাৎ জিজ্ঞেস করেছিল আমি ওকে কতটুকু ভালোবাসি। আমি বললাম অনেক ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব। তখন মেহেদি বলল, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু কি করে বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো? আমাকে কি করতে হবে এটা প্রমাণ করতে? তুমি তোমার কিছু নুট ছবি পাঠাও, আর এক্ষুনি পাঠাবে। মিলি বলল, আমি অবাক হয়ে বললাম, এটা কেন করতে হবে? সবকিছু বিয়ের পর হবে। কিন্তু যখন বলল মেহেদি আমার সাথে ব্রেকআপ করতে চায়, তখন আমি ওকে আমার ইসরাত বলল, বুঝতে পারলাম কি হতে চলেছে, কিন্তু এখন ওকে সামলানো খুবই জরুরি, না হয় উল্টাপাল্টা কিছু করে বসবে। খুব রাগ হচ্ছে রাশেদের উপর। এখন হয়তো অন্য কোথাও ফাঁদ পেতে আছে। কিছু দুর্ঘটনা হওয়ার আগে সবকিছু সামলে নিতে হবে। আচ্ছা শোন, তুই কি তোর ফেস বোঝা যায় এমন ছবি দিয়েছিস? না আপি। আচ্ছা, তাহলে আর ভয় করিস না। তবে এবার শিক্ষা হলো তোর, ভুলভাল লোকের সাথে কথা না বলে নিজের কেরিয়ার কর, আর নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নে।
অনেক কষ্টে শান্ত করলাম। ভাগ্য ভালো সুইসাইড করার চিন্তা মাথায় আনেনি। ঘুমানোর সময় আমার শাড়ির সাথে ওর ওড়না বেঁধে রেখেছি যাতে কোথাও যেতে না পারে। ভোর 5টায় ফুপি ডেকে উঠালেন, ডেকে বললেন, এই ইসরাত আর মিলি তাড়াতাড়ি ওঠ, বিয়ের অনেক কাজ বাকি পড়ে আছে। আর ইসরাত, আজ না তোর বিয়ে, এখনো ঘুমিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মানুষজন, লোকে দেখলে কি বলবে? সকাল সকাল ফুপির ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। মাঝে মধ্যে ফুপিকে অনেক বিরক্ত লাগছে। নেহাত বড় মানুষ, তাই কিছু বলছি না, আর বলারও সাহস হয়ে ওঠে না। কিন্তু কথা হচ্ছে, এত সকালে উঠে কি করব? মুড়ি খাবো? অসহ্য লাগছে। উফ, ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটাই। বাধ্য মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে নিলাম। মিলিকে ডাকলাম না, সারা রাত কান্না করেছে। থাক, ঘুমাক একটু। বসার রুমে গিয়ে দেখে বাবা বসে পেপার পড়ছে। আমাকে দেখে মুচকি হেসে ইশারায় কাছে ডাকলো। আমি কাছে গিয়ে বসি। বাবা আমার মাথায় হাত রেখে বলা শুরু করলো, মা, বিয়ের মানুষের জীবনে একবারই হয়। বিয়েটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়েটা কারোর কাছে মুক্তির পথ, আবার কারোর কাছে বন্দি জীবন। কিন্তু শক্ত হাতে সেই সংসারটা সামলাতে জানতে হয়। আমি জানি তুইও পারবি, তবে সময় লাগবে এই সংসারটা গুছিয়ে নিতে। আর আরেকটা কথা, আমিনকে তুই কষ্ট দিস না। অনেক ভালো একটা ছেলে আমিন, মানিয়ে নেওয়ার চেষ্টা কর। আমি একটা শ্বাস ফেলে বললাম, আমি চেষ্টা করব সব কিছু মেনে চলার। এই কথা বলে রুমে চলে গেলাম। মিলি এখনও ঘুম থেকে ওঠেনি, আর ডাকতেও ইচ্ছে করছে না। রাশেদের কথা চিন্তা করছিলাম। আমার ভাগ্য অনেক ভালো, কোনো কিছু হওয়ার আগে রাশেদ নিজ থেকে আমার লাইফ থেকে চলে গেছে। কিন্তু আমি তো কোনোভাবে পারছি না আমিনের উপর মনটা বসাতে। বিয়ের পর কি করে সবটা সামলাবো? আমার আমিনের নামটা শুনলে কেমন যেন রাগ হয়। মিলির ডাকে আমার ঘোর ভাঙে, আর মোড়া ভেঙে আমাকে জড়িয়ে ধরে বলে, আপি, আজ চলে যাবি তুই, তাই না? শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আমি মিলির গাল টেনে দিয়ে বললাম, না রে পাগলি বোন, তোকে কখনোই ভুলবো না। যা ফ্রেশ হয়ে নে। আজ কিন্তু আমাকে তুই সাজাবি, পারবি না সাজাতে? অবশ্যই পারবো। আমি চাইছিলাম মিলি যেন সব ভুলে থাকে, তাই সব সময় ওকে ব্যস্ত রাখছিলাম। বিকেল 4টা থেকে আমাকে সাজানো শুরু হয়। ঘরোয়াভাবে বিয়েটা হবে, তাই আমাকে পার্লারে নেওয়া হয়নি। আর আমিও পার্লার পছন্দ করি না। সন্ধ্যা 7টার দিকে মিলি দৌড়ে এসে বলছে, আপি, বর এসে গেছে। জানিস দুলাভাই এত হ্যান্ডসাম, ইচ্ছে করছে বিয়েটা আমিই করিনি। মনে মনে বলছিলাম, তো করে নে না, আমারই ভালো হতো। এই প্রথম দেখলাম আমিনকে। আসলে আমিন অনেক স্মার্ট, যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আমিন আমাকে দেখার পর থেকে কেমন হা করে তাকিয়ে আছে। তাই দেখে মিলি আমার কানের কাছে এসে বলল, দুলাভাই তো তোর থেকে চৌকি সরাতে পারছে না। আজ বাসরাতে কি হবে বুঝতে পারছিস? সাবধানে থাকিস আপি। এই কথা বলেই সবাই হো হো করে হেসে উঠল। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। একই তো এই বিয়েতে আমার মত নেই, তার উপর এসব অসহ্য লাগছে। বিয়েটা হয়ে গেলেই বাঁচি, তারপর একদিন ডিভোর্স চাইবো, দেখি কিভাবে ডিভোর্স না দিয়ে পারে। আমার ভাবনা ছেদ করে ফুপি আমার হাত টেনে আমিনের সামনে টেনে ধরলো, রাগ দেখিয়ে বলল, কোথায় থাকে মন? কতক্ষণ ধরে বসে আছি ছেলেটা, নে তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দে। বিয়ে তো হয়ে গেল, এবার বিদায়ের পালা। বাবার প্রতি মনে একটু না অনেকটাই রাগ ছিল, তাই বাবার সাথে তেমন কথা বললাম না। বাবা হয়তো আমার এই আচরণে অনেক কষ্ট পেয়েছে। মিলি অনেকক্ষণ ধরে কান্না করছিল, আমিও কান্না আটকে রাখতে পারিনি। ফুপি আমাদের ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসালো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছি। সারাটা রাস্তা আমি আমিনের সাথে কথা বলিনি। শ্বশুরবাড়িতে পা রাখতে অনেকগুলো মানুষ আমাদের ঘিরে ধরলো। আমার খুব অসহ্য লাগছে, শরীরটাও ক্লান্ত, প্রচুর ঘুম আসছে। কি করে বলি এদের? আমার ননদ এসে আমাকে একটা রুমে, মানে বাসর ঘরে নিয়ে বসালেন। ঘরটা ভালোই সাজিয়েছে। আমার ননদ তিহা বলল, মাশাল্লাহ, আমার ভাবিকে তো সেই রকম লাগতেছে। আমি মুচকে হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তখনই তিহার ফোনে কল আসে, আর তিহা কল পেয়ে তাড়াহুড়া করে চলে যায়। হয়তো ওর লাইফলাইন কল দিয়েছে। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। হঠাৎ আমার ফোনে কল আসে।
ফোন হাতে নিয়ে দেখি ফুপি কল দিয়েছে। অইচ্ছা সত্ত্বেও কল রিসিভ করলাম। ফুপি বলতে শুরু করলেন, আমিন আসলে যেন ওকে সালাম করি, দুজনে 2 রাকাত নামাজ পড়ি, আর সকালে যেন তাড়াতাড়ি উঠি, সকালে উঠেই যেন গোসল করে নিই। এরই মধ্যে আমিন এসে হাজির। আমি ফোন কেটে দিলাম। আমিন আমাকে দেখে সালাম দিল। আমিও সালামের জবাব দিলাম। তারপর আমাকে বলল, আজ যেহেতু আমরা স্বামী স্ত্রী, তুমি করে বলাই শ্রেয়। আর তুমি ড্রেস চেঞ্জ করে আসো, আমি অপেক্ষা করছি। আমি কোনো কথার উত্তর না দিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম। আমিন বলল, আসো নামাজ পড়ে নেই। নামাজও পড়ে নিলাম। তারপর আমাকে বিছানায় বসতে বলল। আমার হাত ধরতে গেলে আমি চিৎকার দিয়ে বলি, প্লিজ আমাকে স্পর্শ করবেন না, আমি এই বিয়ে করতে চাইনি, আমি ডিভোর্স চাই। আমিন তখন বিস্ময়ের চোখে আমার দিকে তাকায়। তারপর মুচকি হেসে বলে, এই উপহারগুলো তোমার জন্য এনেছিলাম, আবার ফেরত নিচ্ছি। ডিভোর্স দেব, মুক্ত হবে তুমি। ডিভোর্স দেওয়া তো মুখের কথা না, 6 মাস সময় লাগবে। ততদিন আমাদের এইভাবেই থাকতে হবে। আমার কিছু শর্ত আছে, আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। আচ্ছা বলুন, আপনার শর্ত কি? আমার মা বোনকে নিজের মা বোন মনে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওদের বুঝতে দেওয়া যাবে না আমাদের মধ্যে সম্পর্ক নেই। আমি হাসি মুখে বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। সেই দিন রাতে আর কথা হয়নি আমাদের মধ্যে। আমার জন্য কোরআন, তসবি আর একটা নীল শাড়ি এনেছিল। সেগুলো আবার আলমারিতে যত্ন করে রেখে দিল। আমরা এক খাটে শুই ঠিকই, কিন্তু দুজন দু প্রান্তে, কারো মুখে কোনো কথা নেই। প্রতিদিন সকাল 5টায় আমি নামাজ পড়তে উঠে আমাকেও ডেকে ওঠায়। তারপর কতক্ষণ কোরআন পড়ে, নিজেই নাস্তা তৈরি করে সবাইকে খাইয়ে চেম্বারে চলে যায়। আসে রাত 10টা কি 11টায়, কোনো সময় 12টায় বা 1টা বাজেও আসে। এভাবেই চলছে আমাদের দিন। বিয়ে 3 মাস হতে চলল। আমি ওর জন্য অপেক্ষা করি না, কিন্তু শাশুড়ি মায়ের সামনে অপেক্ষা করে থাকতে হয়। দিনের পর দিন অভিনয় করে যেতে হচ্ছে। আমার শাশুড়ি তো আমাকে কোনো কাজই করতে দেয় না, এমনকি আমাকে খাইয়ে পর্যন্ত দেয়। ধীরে ধীরে ওদের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। আমিন চেম্বারে থেকে সব সময় কল দিত, বলতো, ইসরাত, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নাও। আমিও বাধ্য হয়ে নামাজ পড়ে নিতাম। আমিন যে খারাপ তাও না, কিন্তু কেন যেন ওর উপর আমার মন বসতে চাচ্ছে না। আমিন আজ পর্যন্ত আমার গায়ে 1 ফোঁটাও স্পর্শ করেনি, দূর থেকেই কথা বলতো। ওর মতো বিনয়ী নরম মনের মানুষ খুবই কম দেখেছি, আর খুব কমই হাসতো। আমার মিষ্টি ননদিনী খুবই ভালো। এবার অনার্স 1ম বর্ষ পড়ছে। ওর ভার্সিটিতে কি হয় না হয় সবই আমাকে বলে। তিহার বয়ফ্রেন্ডও আছে, আর তার নাম হলো তমাল। পেশায় ইঞ্জিনিয়ার সে। পরিচয় হয় এফবিতে, অনেকবার দেখাও করেছে। ছবি দেখতে চাইলে বলল পরে দেখাবে, তাই আর ছবি দেখতে চাইনি। ওর ইচ্ছে হলে দেখাবে। একদিন রাতে তিহা এসে বলল, ভাবি, আমার ফোনে সমস্যা হচ্ছে, তোমার ফোন দিবে প্লিজ, আমার আইডিতে লগ ইন করবো। এই নাও। আবার অনুমতি নিতে হয় বুঝি? মনে হলো খুব ঘাবড়ে আছে, চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। 10 মিনিট পর ফোন দিয়ে আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল। আমার আইডিতে লগ ইন করতে গিয়ে দেখি তিহার আইডি লগ আউট করেনি। আমি কি মনে করে যেন তিহার মেসেজগুলো দেখছিলাম। তমালের মেসেজ পেয়েছি। আমি প্রথমে তমালের প্রোফাইলে ঢুকলাম। ও মা, এ তো রাশেদ। ছি, রাশেদ এতই খারাপ হবে ভাবতে পারিনি। আমার বোন মিলির জীবন নষ্ট হতে গিয়েও হয়নি, আবার তিহার জীবনও নষ্টের পথে। না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি চাই না ওর জীবন নষ্ট হোক। আমি ওদের মেসেজে ঢুকলাম। তমাল ওরফে রাশেদ তিহাকে মেসেজ দিয়েছে, তিহা যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করে তাহলে তিহার নোট ভাইরাল করে দিবে। এইরকমটা আজ 1 সপ্তাহ ধরে হয়ে আসছে, কিন্তু তিহা কেন চুপ হয়েছিল? আমাকে কেন বলেনি? মনে মনে খুব রাগ হচ্ছিল। আমি দ্রুত তিহার রুমে চলে যাই। তিহা আমাকে দেখে চমকে ওঠে। আমাকে দেখে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। আমি তিহার সামনে গিয়ে দাঁড়াই। তিহাকে অভয় দিয়ে সবটা খুলে বলি। ওকে বলেছি রাশেদ কোথায় দেখা করতে চায়, সেই জায়গায় ঠিকানা বলতে, আর ও রাজি আছে রাশেদের সাথে শারীরিক সম্পর্ক করতে। মূলত এটা ছিল একটা ফাঁদ। রাশেদকে শাস্তি দেওয়া উচিত। ওকে শাস্তি না দিলে আরও অনেক মেয়ে ওর লালসার শিকার হবে। তিহা ইচ্ছা করে রাশেদের সাথে মেসেজ চালিয়ে যায়। আমিও বলছি ওকে। রাশেদ তিহাকে 2 দিন পর দেখা করতে বলে। আমিও সেই 2 দিনের অপেক্ষায় করছি,
কি করব সব প্ল্যানিং শেষ। আজ রাত 1টা বাজে, কিন্তু আমির আসছে না কেন? চিন্তা হচ্ছে, ও তো এত দেরি করে না। অপেক্ষা করে আছি কখন আসবে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। রাত 3টায় আমির বাসায় আসে। আমি জিজ্ঞাসা করতেই বলল, আমার জন্য চিন্তা করতে হবে না, আর অপেক্ষা করতে হবে না আমার জন্য। বুঝতে পারলাম অভিমান সুরে বলছে কথাগুলো। আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। শুয়ে এপাশ ওপাশ করছি। এপাশ ফিরেই দেখি আমিন খাটে নেই। আমি উঠে গিয়ে আমিনকে খুঁজতে থাকি। বারান্দায় ইজি চেয়ারে বসে আছে আমিন। আমি কিছু না বলে চলে আসি। সকালে আজ নামাজ পড়া হয়নি, আর আমিনও আমাকে ডাকেনি। বারান্দায় গিয়ে দেখি আমিন এখনো ইজি চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে আমিনের কাছে যাই। আমার উপস্থিতি টের পেয়ে আমিন আড়মোড়া ভেঙে ইজি চেয়ার থেকে উঠে যায়। কেন কথা বলছে না বুঝতে পারছি না। হঠাৎ এমন পরিবর্তন কেন? যেন ভালো লাগছে না আমার। তবে কি আমি ভালোবেসে ফেলেছি আমিনকে? আজ খুব তাড়াহুড়া করে চেম্বারে চলে যায় আমিন। ভাবলাম দুপুরে খাবার নিয়ে ওর চেম্বারে যাব। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে দুপুরে রান্না শেষ করলাম। তারপর আমার শাশুড়িকে বলে চলে গেলাম চেম্বারে। ওখানে সবাই আমাকে এত সালাম আর শ্রদ্ধা করছিল, আমি খুব অবাক হয়ে দেখছিলাম। ওয়ার্ড বয় জিহাদ আমাকে আমিনের চেম্বার দেখিয়ে চলে গেল। আমি চেম্বারে ঢুকতেই আমিন মলিন মুখে বলে উঠল, তোমার না আসলেও চলতো, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। আমিনের কথা শুনে একটু কষ্ট পেলাম, কিন্তু ওর আচরণে কেন কষ্ট পাচ্ছি আমি? আমি তো ডিভোর্সই চাই, আর কয়েকটা দিন গেলেই আমি মুক্ত। আমি হাসি মুখে জবাব দিলাম, আমি যেহেতু আপনার বউ, আমার তো দায়িত্ব আছে, তাই না? আপনার চেম্বার দেখতে এলাম। যাই হোক, এত কথা না বলে খেয়ে নিন। আমিন আর কোনো কথা না বলে চটপট খেয়ে নিল। আমিও বাসে চলে এলাম। বিকেলে বসে টিভি দেখছি। এমন সময় তিহা আমার পাশে এসে বসলো। কিছুটা চিন্তায় আছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, ভাবি কিচ্ছু হবে না তো, তুমি প্লিজ বাসায় এই ব্যাপারে কিছু বলো না। আমি বললাম, ভয় পেও না, বাসায় কেউ কিছু জানবে না। তুমি ওর সাথে মিসবিহেভ করো না, তাহলে ওকে ওর উপযুক্ত শাস্তি দিতে পারবো না। রাতে আমার এক ছোটবেলার ফ্রেন্ডের কাছে ফোন দিলাম। রাজ নাম ওর, পুলিশের একজন কর্মকর্তা। রাজ, ওকে সব কিছু জানালাম। এখন বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। বাবা যদি আমিনের সাথে বিয়ে না দিত, তাহলে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো বুঝতেই পারতাম না। সকাল 10টার দিকে তিহা এসে বলল, ভাবি তোমার এখন যেতে বলেছেন, এই নাও ঠিকানা, তুমি তৈরি হয়ে নাও, আমিও যাচ্ছি। আমি বোরকা আর নিকাব করছি, কেউ বুঝে উঠতে পারবে না এটা আমি বা অন্য কেউ। শাশুড়ি মাকে বলেছি, মা আমরা শপিংয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। মেইন রোড থেকে বাসে উঠলাম। আমি আর তিহা বাসের আলাদা সিটে বসেছি, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। রাশেদের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। দুজনেই একসাথে নামলাম, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না। তিহাকে শিখিয়ে দিয়েছি যেন ফোনের ক্যামেরা অন রাখে, আর ফোন এমনভাবে রাখে যাতে রাশেদ বুঝতে না পারে ওকে ভিডিও করা হচ্ছে। আমি রাজকে ফোন করে ডেকে নিলাম। আমি একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে কেউই থাকে না, তাই তো রাশেদ বুদ্ধি করে এখানে আসতে বলেছে। জানি না কি করছে তিহা। 2 মিনিট পর রাত চলে এসেছে। আমি ওকে নিয়ে সেই বাড়ির ভিতরে ঢুকলাম। অনেক ঘোরাঘুরির পর রুম খুঁজে পেলাম। রুমের দরজা লক করা। তিহার কান্নার আওয়াজ ভেসে আসছে। তখনই রাজ দরজাটা লাথি দিয়ে ভেঙে ফেললো। দরজাটা অনেক পুরানো, তাই ভাঙতে সমস্যা হয়নি। তিহা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজ রুমের ভিতর ঢুকলো। রুমে ঢুকে রাশেদকে উত্তম মধ্যম মারা শুরু করলো। আমি রুমে ঢুকে নিকাব খুলে ফেললাম। রাশেদ আমার দিকে তাকিয়ে চমকে ওঠে। আমি রাশেদের গালে ঠাস করে চড় মেরে দিই। রাশেদ আমার দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলে, তুমি? আমি। তুই এত বড় বেইমান বের হবি বুঝতে পারিনি। আগে বল, মিলির দেওয়ার নোট ছবিগুলো কোথায়? মিলি? মিলি আমার বোন। এত কথা না বলে মিলি আর তিহার নোট ছবিগুলো কোথায়? তাড়াতাড়ি দে, না হলে এখানে শেষ করে দিব তোকে। তখনই রাশেদ ওর ফোনটা এগিয়ে দেয়। আমি ফোন ঘেটে প্রায় 200 নোট ছবি পেয়েছি। সবগুলি ডিলিট করে ওইখানে ওর ফোন ভেঙে ফেলি। আমার ইচ্ছে করছে রাশেদকে খুন করে ফেলি, কিন্তু আইন নিজের হাতে নেওয়া অপরাধ, তাই কিছু করতে পারলাম না। আমি রাশেদের দিকে প্রশ্ন ছুড়ে দেই, তুই আমার সাথে তো খারাপ আচরণ করিসনি, কিন্তু ওদের সাথে কেন করলি?
রাশেদ কাপা গলায় বলতে থাকে, তোমার বাবা আমাকে কয়েকজন লোক দিয়ে মেরেছিল আর সাবধান করেছিল যেন তোমার সাথে সম্পর্ক না রাখি। তাই আমি সিদ্ধান্ত নিই মিলি আর তিনার সাথে রিলেশন করব। আমি আগে থেকে জানতাম মিলি তোমার বোন আর তিনা তোমার ননদ। সব খবর নিয়ে আমি ওদের সাথে রিলেশনে জড়াই। আমার অজ্ঞান হওয়ার অবস্থা। সামান্য মার খাওয়ার জন্য এরকম করতে পারলো রাশেদ? আমি ওকে কিভাবে ভালোবেসেছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি রাজকে বলি, দোস্ত দোস্ত তুই ওকে নিয়ে যা আমার সামনে থেকে, না হয় ওকে আমি খুন করে ফেলবো। আর এমন চার্জ লাগাবি যাতে জীবনও জেল থেকে বের হতে না পারে। আমি আর তিহা খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে আসি। তিহা আমাকে জিজ্ঞাসা করছে, ভাবি বাসা থেকে তো বের হতে সময় বলেছিলে শপিংয়ে যাব, এখন শপিং করবে কোথায়? আর টাকাও তো আমি সাথে আনিনি। আমি হেসে জবাব দিই, তোর পাগলি, এত টেস্ট হচ্ছ কেন? আমি সাথে করে টাকা এনেছি, চলো কি কিনবে আমি কিনে দিচ্ছি। আমার শাশুড়ির জন্য শাড়ি, মিলির জন্য একটা বোরকা হিজাব কিনেছি, আর আমিনের জন্য একটা ঘড়ি কিনেছি। জানি না পছন্দ করবে কিনা। আজ আমিনের জন্য অপেক্ষা করব। আমিন আসলে রাতের খাবার খাবো, কিন্তু আমিনের তো আসার নামই নেই। ফোন করছি, নাম্বার সুইচ অফ। চিন্তা হচ্ছে খুব। আমি তো কখনো এমন করে না, হঠাৎ কি হলো? কলিং বেল বেজে ওঠে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি আমিন। খুব চিন্তিত মনে হচ্ছে আজ। আমি জিজ্ঞাসা করলাম, আজ এত দেরি হলো যে, আর ফোন বন্ধ কেন? তখন আমি কিছুটা রাগী গলায় জবাব দিল, ডিভোর্সের ব্যাপারের কথাটা বলতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। আর ফোন বন্ধ থাকতেই পারে, এত চিন্তা করার কি আছে? ডিভোর্সের কথা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠল। আমি আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভালো লাগছে না কিছুই। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি। রাত 3টার দিকে আমার ভীষণ জ্বর হয়। আমার কাঁপাকাঁপিতে আমি ঘুম থেকে উঠে যাই। আমিন আমার কপালে হাত দিয়ে দেখলো জ্বর হয়েছে কিনা, আর হাত ধরে পালস চেক করলো। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো আমি খুব শান্তি পেয়েছি। এক প্রশান্তি, ভালো লাগা কাজ করে। এই প্রথম আমিন আমাকে স্পর্শ করে। আমিন আমাকে ডেকে উঠল, তারপর নিজ হাতে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। রাতটা কোনো মতে পার করলাম। সারা রাত আমিন ঘুমায়নি। আমার মাথার পাশে বসে জলপট্টি দিয়েছে। টানা 1 সপ্তাহ আমার সেবা করেছে আমিন। এই 1 সপ্তাহ আমিন না ঠিক মতো ঘুমিয়েছে, না ঠিক মতো খেয়েছে। যতবারই আমাকে স্পর্শ করেছে ততবারই আমার মধ্যে এক প্রশান্তি কাজ করেছে। এখন বুঝতে পারছি বিয়ের পরে সম্পর্কটা হালাল সম্পর্ক। বিয়ের পরের স্পর্শ হালাল স্পর্শ। আমি দুর্বল হতে থাকি আমিনের প্রতি। ভাবতে থাকি কখন জানাবো আমিনকে আমার মনের কথা। আজ মোটামুটি সুস্থ লাগছে। আমিন সেই সকালে চলে গেছে চেম্বারে, বাসায় ফিরবে রাতে। তাই শাশুড়ির কাছে জেনে আমিনের পছন্দের খাবার রান্না করলাম। আমিন চিংড়ি ভুনা, আলু ভর্তা আর মাছ ভাজি খুব পছন্দ করে। নীলপাড়ের একটা শাড়ি পরেছি, চোখে কাজল আর হালকা লিপস্টিক দিয়েছি। টেবিলে খাবার বেড়ে অপেক্ষা করছি। আমিন আজ তাড়াতাড়ি এসেছে। আমি হাসি মুখে আমিনের কাছে যাই। আমিন আমার এমন সাজ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি আমিনকে বলি, পরে দেখবেন, আগে ফ্রেশ হয়ে খেয়ে নেবেন প্লিজ। আমিন আর কথা বাড়ালো না, ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলো। খাবার খেতে বসেও কোনো কথা বলেনি আমিন, আমাকে শুধু জিজ্ঞাসা করেছে, রান্নাগুলো কে করেছে? আমি হেসে জবাব দিই, আমি রান্না করেছি। কেন, ভালো হয়নি? হুম। আমিন আমার প্রশ্নের জবাব না দিয়ে খাবার শেষ করে উঠে গেল। আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি আমিন বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমি আমিনের হাত ধরতে আমিন আমার হাত ছাড়িয়ে উঠে যেতেই আমি জোর করে আমিনের হাত শক্ত করে চেপে ধরি। আমিন হাত ছাড়বার অনেক চেষ্টা করে, কিন্তু আমি হাত ছাড়িনি। আমি আমিনকে ধমক দিয়ে বলি, কি সমস্যা আপনার? আমি যে এত কষ্ট করে সেজেছি, আপনার চোখে পড়ে না? আমিন আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আমি ওর মুখ চেপে কানে কানে বলি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিন চুপ করে থাকে, কোনো কথাই বলে না আমিন। আমি এবার রেগে আমিনের শার্টের কলার চেপে ধরে বলি, এই এত ভাব কিসের আপনার? একটা মেয়ে আপনাকে ভালোবাসি বলছে, আর আপনার কোনো রিয়াকশন নেই। ভালোবাসা দিবেন কিনা জোর করে আদায় করবো? এবার আমিন আর হাসি চেপে রাখতে পারলো না। খুব জোরে জোরে হাসছে আমিন। আমার গা জ্বলে যাচ্ছে। হাসতে হাসতে বলছে,
আমি তো এটাই চাইছিলাম যাতে তুমি নিজেই আমাকে ভালোবাসি বলো। তাই তো চুপচাপ তোমার কাণ্ডগুলো দেখছিলাম। আমি এলো পাথারি ঘুষি মারতে থাকি আমিনের গায়ে। আমিন আমার হাত টেনে নিয়ে ওর বুকে জড়িয়ে নেয়, আমার কপালে চুমু এঁকে বলে, এই পাগলি, ছেড়ে যাবে না তো? আমি কান্না করতে করতে বলি, আমাকে মাফ করে দিয়ে, অনেক অন্যায় করেছি আপনার উপর। আমি আমার মুখে হাত দিয়ে বলে, আপনি নয়, তুমি। আজ রাতটা তোমার সাথে এই বারান্দায় গল্প করতে করতেই কাটিয়ে দেব। তারপর তাহাজ্জুদের নামাজ পড়ব একসাথে। আমি কান্না চেপে বলি, আচ্ছা আমি 2 মিনিট আসছি। আমি দ্রুত রুমে এসে আমার ফোন হাতে নিই, বাবাকে একটা মেসেজ দিই, বাবা আই লাভ ইউ। তোমাকে কথাটা কখনো বলা হয়নি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমিনকে আমার জীবনসঙ্গী করার জন্য। আমার ভুলগুলো ক্ষমা করে দিও। তারপর বারান্দায় চলে আসি। আমি আমিনের কাঁধে মাথা রেখে সারা রাত গল্প করি। তারপর রাত 3টায় দুজনে একসাথে তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আগের গুনার জন্য মাপ চাই। আমি জানি আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই আমার গুনাহ মাফ করবেন। ইসরাত এসে আমিনের পাশে বসে আমিন তখন বলে, আমি জানি না ইসরাত, তোমাকে এখন কথাটা বলা ঠিক হবে কিনা, তবে তোমাকে নতুন জীবন শুরু করার আগে আমার অতীত সম্পর্কে বলতে চাই। কথাটা শুনে ইসরাত প্রায় কান্না করে দেবে এমন অবস্থা। আমিন তখন তার অতীতের সবকিছু ইসরাতকে খুলে বলে। ইসরাত তাকে ভুল বোঝার বদলে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি কোনো ভুল করতে পারো না, আমি তোমাকে বিশ্বাস করি আর চিরদিন করব, তাই কোনো চিন্তা করো না। আমিনা তখন ইসরাতকে জড়িয়ে ধরে। সঠিক সময়ে সঠিক মানুষ যদি প্রদর্শন করে তাহলে জীবনে আর কি লাগে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।